স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। 1998 থেকে 2004 সাল পর্যন্ত মোট 11,260 ট্যাক্সি ক্যাব আমদানি করা হয়েছিল। 10 বছরের মেয়াদ সম্পন্ন হলেও সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ। এবার শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এসব ট্যাক্সি ক্যাব আমদানি করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তমা গ্রুপ। আজ আমাদের আলোচনার বিষয় নতুন ট্যাক্সি ক্যাব। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালাউদ্দিন এবং তমা গ্রুপ এবং কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এসব ট্যাক্সি ক্যাব আমদানি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তমা গ্রুপ। 15 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নতুন ট্যাক্সি ক্যাব। নতুন ক্যাবে প্রথম 2 কিলোমিটার 100 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য যাত্রীদের গুনতে হবে 34 টাকা করে। প্রথম 2 কিলোমিটার ট্যাক্সি ক্যাবে 60 টাকা ছিল, এখন 100 টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার এর আগে ছিল 15 টাকা, সেটা হবে এখন 34 টাকা। 1500 সিসির এসব গাড়িতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ থাকবে ট্র্যাকিং ডিভাইস, যার মাধ্যমে গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা এড়ানো যাবে। সেফটি এবং সিকিউরিটি মেজারমেন্ট হিসেবে আমরা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, ভিটিএস যেটা বলে, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, আমরা জিপিএস এর মাধ্যমে আমরা এই গাড়িগুলিকে কোথায় আছে লোকেশনটা আমরা দেখতে পাবো। আগের দফায় 1998 থেকে 2004 সাল পর্যন্ত মোট 11,260টি ট্যাক্সি ক্যাব আমদানি করা হয়েছিল। 10 বছরের মেয়াদ সম্পন্ন হলেও এগুলো সেবা দিয়েছিল খুবই অল্প সময়ে, আর সেবার মান নিয়েও ছিল অসন্তোষ। তাই সেবার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে এবার। ঢাকা মহানগরীর সিলিং আছে 6,000। 6,000-এর মধ্যে দুইটা প্রতিষ্ঠানকে 500-র অনুমতি দেওয়া হয়েছে তাদের সার্ভিস দেখে এবং সেই বিষয়ে যাত্রী সাধারণের অভিজ্ঞতা কি এগুলা দেখে সরকারের পরিকল্পনা আছে এই কার্যক্রমটাকে আরও ভবিষ্যতে সম্প্রসারিত করা। এপ্রিলের মাঝামাঝিতেই বেশ কিছু ট্যাক্সি ক্যাব নামবে পরীক্ষামূলকভাবে। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব এস.এম. সালেউদ্দিন আহমেদ এবং জনাব আতাউর রহমান ভূঁইয়া, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জনাব ভূঁইয়া, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে চাই আমরা। তমা গ্রুপ যে নতুন ট্যাক্সি ক্যাব আনতে যাচ্ছে এই মাসের মধ্যে যে আনতে যাচ্ছে, বলা হচ্ছে যে এই যে ভাড়া নির্ধারণ করা হচ্ছে এবং সেটা হচ্ছে অসম্ভব বেশি। বলা হচ্ছে দক্ষিণ এশিয়া অন্যান্য শহরগুলো সবচেয়ে বেশি। প্রথম 2 কিলোমিটারে 100 টাকা ভাড়া। আপনার কি মনে হয় যে এটা খুব বেশি হচ্ছে কিনা এবং এটা আসলেই ভায়াবল কিনা, মানুষ উঠবে কিনা? আসলে ইতিমধ্যে আমাদের গাড়িগুলো চলে এসছে। হ্যাঁ, আমরা আশা করতেছি যে বৈশাখেই এই গাড়িগুলো নামবে রাস্তায়। হ্যাঁ। আর ভাড়ার বিষয়টা আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি বা বিভিন্ন রিপোর্টও দেখতেছি যে ভাড়াটা অত্যধিক অনেকে মন্তব্য করছে। তা আসলে আমরা যে আধুনিক সেবা দিতে চাই, আমাদের যে উদ্দেশ্য, আমরা চাই এই মহানগরকে, এই রাজধানীবাসীকে সুন্দরভাবে চলার জন্য, বা বিদেশি আমাদের যেসব লোক বাংলাদেশে আসে, আসার পর তারা যেন একটা ভালো ট্যাক্সি সার্ভিস। কতটা ট্যাক্সি ক্যাব আপনারা আনবেন? আমরা মোট 250টি ক্যাব আনবো। আচ্ছা, এটা প্রথম ফেজে নাকি সেকেন্ড ফেজে? বা না, টোটালি আমরা একসাথেই আমাদের এগুলা শিপে কিছু আছে, কিছু চলে আসছে, কিছু চিটাগাঙে আছে। আচ্ছা, আমরা আশা করতেছি আগামী 1.5 মাসের মধ্যে 250 চলে আসবে। 250 চলে আসবে। ধন্যবাদ জনাব ভূঁইয়া। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর সালেউদ্দিন, ঢাকা শহরের সিলিং যেটা বলা হচ্ছে, ট্যাক্সি ক্যাবের সিলিং বলা হচ্ছিল, আমাদের রিপোর্টে দেখানো হলো যে 6,000-এর মতো। এই যে এর বাইরে এখন যে নতুন তমা কনস্ট্রাকশনের মাধ্যমে যেগুলো আসবে, এর ফলে কি আপনার মনে হয় যে আমাদের শহরের যে যতটুকু চাহিদা আছে বা কতটুকু ঘাটতি আছে, এই যে হিসাব, এই হিসাবগুলো কি ঠিকমতো হচ্ছে ঢাকা শহরের প্রাইভেট? আপনাকে ধন্যবাদ। ট্যাক্সি ক্যাব সার্ভিসটা একটা আমাদের মতো একটা মেগা সিটির জন্য কিন্তু এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সার্ভিস। অবশ্যই আপনাকে যে ধরনের আপনি ট্রান্সপোর্ট সিস্টেমে আপনি চালনা করেন না কেন একটা শহরে, ঢাকার মতো শহরে যেখানে প্রচুর চাহিদা আছে,
সেখানে আপনার 6,000 না, আপনার এটার চাহিদা হয়তো আমরা যদি সত্যিকার অর্থে আমরা এটাকে আরো থরলি যদি আমরা এটাকে স্টাডি করে দেখি, তাহলে এর চাহিদা অনেক বেশি। ট্যাক্সি ক্যাবের চাহিদা আছে অনেক বেশি। ট্যাক্সি ক্যাব যদি আপনি সুন্দর মতো চালাতে পারেন এবং এইটার স্ট্যান্ডার্ড যদি আপনারা রাখতে পারেন, তাহলে এই ট্যাক্সি ক্যাব কিন্তু আপনার পার্সোনালাইজড গাড়িগুলোকে কিন্তু আপনার কমিয়ে ফেলবে। এইটাই হলো কিন্তু ট্যাক্সি ক্যাব চালানোর একটা বড় একটা উদ্দেশ্য বড় বড় শহরগুলোতে। রাইট। এবং এইটাকে যদি আমরা চাই, তাহলে সার্বিক অর্থনীতি আর্থিক বিষয়গুলো যদি আপনি হিসাব করেন, তাহলে আমি মনে করি যে আমি তো তমা কনস্ট্রাকশনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ সরকার বহুদিন থেকে চেষ্টা করছিল ভালো ট্যাক্সি ক্যাব এই শহরকে দেওয়ার জন্য। এই ট্যাক্সি ক্যাবের অভাবে আমাদের মাস ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যেহেতু খুব দুর্বল, খুবই দুর্বল, এই মাস ট্রান্সপোর্ট সিস্টেম না থাকার ফলে কিন্তু মানুষ প্রাইভেট গাড়ির দিকে চলে যাচ্ছে, আর প্রাইভেট গাড়ির দিকে চলে যাওয়ার ফলে আমার স্পেস কমে যাচ্ছে, শহরে যানজট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন সরকারে ছিলাম, আমার মনে আছে আমি একটা স্টাডি করেছিলাম এবং আমরা দেখেছি যে একটা ভালো ট্যাক্সি ক্যাব মিনিমাম 6টা পার্সোনালাইজড ট্রান্সপোর্টকে আপনার করতে পারে, মানে প্রাইস আউট করতে পারে। ধন্যবাদ। সুতরাং আমি মনে করি যে ট্যাক্সি ক্যাবের প্রয়োজন আছে, যত বেশি ট্যাক্সি ক্যাব দিবেন যানজট তত হ্রাস পাবে। ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন। জনাব ভূঁইয়া, আপনারা বলছেন সেবার কথা, সেবার মানের কথা বলছেন। আমাদের একটা অভিজ্ঞতা আছে যে যখন আমরা কোনো ট্যাক্সি ক্যাব বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে সিএনজি বলে জিজ্ঞেস করি যে আমাদের নির্দিষ্ট মানে স্থানে যেতে চাই কিনা, তার অধিকাংশ সবাই যেতে চায় না। এই সেবা কি সেটা থাকবে, এনশিওর করা থাকবে? আসলে আমাদের এখানে উদ্দেশ্যটা আমাদের একটু ভিন্ন। আমাদের ট্যাক্সি ক্যাবে ওঠার পর প্যাসেঞ্জার বলবে যে আমি মতিঝিল যাব অথবা আমি উত্তরা যাব। কোনো ট্যাক্সিতে প্রশ্ন করার প্রয়োজন নাই যে তুমি যাবা কিনা। আমরা সিস্টেমটা এমন করতেছি এবং আপনি জানলে নিশ্চয়ই খুশি হবেন, আমরা ইতিমধ্যে আমরা ড্রাইভার নিয়োগ দিয়ে দিয়েছি, তারা ট্রেনিং নিচ্ছে, তারা ট্রেনিংয়ে আছে, তাদের ব্যবহার হইতে হবে অবশ্যই মার্জিত। এবং আমাদের ট্যাক্সি ক্যাব মনিটরিং সিস্টেম থাকতেছে, প্রত্যেকটা ক্যাব আমরা কন্ট্রোল থেকে মনিটরিং করব, যেন কোনো ক্যাবের ভিতরে কোনো ড্রাইভার কোনো প্যাসেঞ্জারের সাথে দুর্ব্যবহার করতে না পারে, কোনো রকম খারাপ ব্যবহার করতে না পারে। এবং যদি কোনো ছিনতাই বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু কন্ট্রোল থেকে সেই গাড়িটা আমরা ওইখানেই স্টার্ট বন্ধ করে দিতে পারবো। সেই কন্ট্রোল আমরা কন্ট্রোলে রাখতেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আর ফিরে আসবো। জনাব সালেউদ্দিন, বলা হচ্ছে যে নতুন ভাড়া যদি কার্যকর হয়, মিরপুর 10 থেকে গুলিস্তান যেতে একজন যাত্রীকে অন্ততপক্ষে 580 টাকা দিতে হবে। আপনি কি মনে হয় যে এতে সত্যিকার অর্থে বাংলাদেশের গণপরিবহনের অবস্থার উন্নতি হচ্ছে? আপনার গণপরিবহনের অবস্থা তো উন্নতি হচ্ছে। আমরা যখন এসটিপি করি, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, সেখানে আপনার গণপরিবহনের ভিতরে মেট্রোটা আসে, হ্যাঁ, এবং আপনার বিআরটি বাস র্যাপিড ট্রানজিট আসে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অলরেডি মেট্রো 6 নম্বর মেট্রো 6 মেট্রো যেটা আপনার উত্তরা 3rd ফেজ থেকে যেটা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে, এটার কাজ প্রায় শুরু হতে যাচ্ছে। আর বিআরটি নাম্বার 3 যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করছে, সেটাও আপনার বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আরও একটা আপনার বিআরটি হওয়ার কথা, যেটা আপনার গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত, সেটার আপনার প্রি ফিজিবিলিটিগুলো শেষ হয়ে গেছে। সুতরাং গণপরিবহন তো আসতেই হবে, কারণ আমাদের সিটির যে মানে এতটা ভাড়া না, আমি ওটার দিকে আসছি। যখনই গণপরিবহন আপনার বেড়ে যাবে, ট্যাক্সি ক্যাবগুলো যখন আপনার স্পিড পাবে, এগুলো যখন আপনার অল্প সময়ে এই দূরত্বটা ক্রস করতে পারবে, তখন দেখবেন আপনার ভাড়াটা অটোমেটিক কমে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই এখানে, যে 100 টাকা যারা নির্ধারণ করেছেন প্রতি 2 কিলোমিটারে, এখানে কতগুলো প্যারামিটার্স আছে। এই প্যারামিটার্সগুলোর ভিতরে 2-1টা প্যারামিটার্স আছে যেগুলা হয়তোবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যেতে পারে। ওই প্যারামিটারগুলো যদি বাস্তবায়িত করা যায়, সেটা হলো যেমন যখন ইম্পোর্ট ট্যাক্স যেটা আছে, মানুষের দিকে তাকিয়ে যদি আপনারা তো কম খরচে ইম্পোর্ট করতে পেরেছেন। না, আসলে এখানে একটা জিনিস আমার মনে হয় আপনার মাধ্যমে বলতে চাই, যে শুল্ক দিতে হয় সাধারণ লোককে সেটা দিতে হয়নি আপনাদের, কম না আমাদের কম দিতে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু প্রায় 50% শুল্ক দিতে হচ্ছে। ঠিক আছে, সেটা তো মার্কেট, যেটা অন্য আমি যদি একটা গাড়ি করে সেখানে আপনি 130% দিতে হইতো, কিন্তু আমাদেরকে প্রায় 50% শুল্ক দিতে হচ্ছে। না, এটা যথেষ্ট না, কারণ গাড়ির কস্টিং হচ্ছে বেশি। আচ্ছা, আর আমরা যে গাড়ি ইতিপূর্বে কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো গাড়ি রাস্তায় ট্যাক্সি ক্যাব হিসাবে নামে নাই। আচ্ছা, আমাদের গাড়িগুলো আধুনিক গাড়ি এবং সব সুযোগ সুবিধা যেহেতু থাকছে, এবং যে ভাড়ার বিষয়টা, আমি মনে করি যে এই ভাড়ার বিষয়ে যদি
এই ভাড়া তো বৃদ্ধির প্রস্তাব আপনারা দিয়েছেন, আপনারা গভর্নমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করার পরে আপনারা দিলেন এবং গভর্নমেন্ট সেটা কিছুটা কাটছাট করে হ্যাঁ, approve কিছুটা করলো। কাটছাট করে এইটা আমাদের কি সাথে মনে হয় না অনেক পুরো টেন্ডার সিস্টেমে এক ধরনের বিতর্ক সৃষ্টি হলো? না, আপনার মনে হয় না? এখানে মনে হয় না, কেন নীতিমালাতে পরিষ্কার বলা আছে 2010 সালের নীতিমালা অনুযায়ী হ্যাঁ, আপনারা হ্যাঁ। টেন্ডার অংশ নিয়েছেন সেখানে- এবং আপনারা সেই অনুযায়ী যে সময়ের মধ্যে আপনারা নামাননি, এরপরে আপনারা নিজেরাই বললেন ভাড়া বাড়াতে না। হবে এবং সরকার সেটা কাটছাট করে করলো। আমাদেরকে সরকার অনুমোদন দেওয়ার পরপরই আমরা কিছু বিষয় সরকারের দৃষ্টিগোচরে আনি, যে পূর্ববর্তী কিন্তু ট্যাক্সি ক্যাবগুলো কেন যখন আপনি টেন্ডারে অংশ নিলেন তখন তো সেই সময়কার ভাড়া হিসাব করেই আপনি না, অংশ না, নিলেন। না, বিষয়টা এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা হলো যে সরকার নীতিমালাটা হয়েছে 2010-এ, কিন্তু আমরা যখন এটা পার্টিসিপেট করি সেটা 2013 হ্যাঁ, 13 2010-এর নীতিমালা কিন্তু পরিষ্কার লেখা ছিল যে টাইম টু টাইম ভাড়া বৃদ্ধি হবে, এবং সেই নীতিমালার আলোকেই কিন্তু আমরা ভাড়া বিবেচনার জন্য আবেদন জানাই। সেই বিবেচনাটা করতে এই আবেদনটা কি আপনারা যখন নীতিমালার মাধ্যমে হ্যাঁ, কিন্তু যখন আপনারা হলেন, সিলেক্টেড হলেন, জি। তারপরে তো করেছেন। এটা তো অবশ্যই, কারণ সিলেক্টেড হয়েছে আমরা 2013-তে, নীতিমালা হয়েছে 2010-এ। 3 বছরে তো ভাড়া যেহেতু নীতিমালাতেই বলা না, আছে। আমি বলছি আপনারা যখন নির্বাচিত হলেন টেন্ডারে, জি। এরপরে আপনার প্রস্তাব দিলেন, কিন্তু এই প্রস্তাব যদি সবাই একসাথে সবাইকে বলা হতো যারা অন্যান্য টেন্ডারে অংশ নিয়েছিল যে হ্যাঁ, তখন কিন্তু এটা কম্পিটিটিভ হতো এবং পার্টিসিপেটিভ হতো, না, সেটা কিন্তু এই জায়গাটা missing। তাহলে কেউ হয়তো নীতিমালাটা ভালোভাবে দেখেন নাই। নীতিমালাতে তো লেখাই আছে যে টাইম টু টাইম ভাড়া সমন্বয় করা হবে। সেই নীতিমালার আওতায় কিন্তু সরকার এই ভাড়া পুনর্বিবেচনা করছে। আচ্ছা, জনাব ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন মাছ থেকে। আজ আমরা আলোচনা করছি নতুন ট্যাক্সি ক্যাব নিয়ে। আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালেউদ্দিন এবং তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া। জনাব ভূঁইয়া এবং জনাব সালেউদ্দিন, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব সালেউদ্দিন, আপনার কাছে প্রশ্ন এবার। আমরা ট্যাক্সি ক্যাব নিয়ে কথা বলছি। আমরা বাংলাদেশে যখন এর আগের ফেজে যখন প্রথম জেনারেশন ট্যাক্সি ক্যাবের ব্যবসা শুরু হলো, সেইটা আমরা এক অর্থে ব্যর্থ বলতে পারি, এই অর্থে যে সেটা কিছুদিন পরে এই যে ট্যাক্সি ক্যাব এসেছিল তার সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছিল এবং কিছুদিনের মধ্যে সেই গাড়িগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়লো। এই ব্যর্থতার একটা কারণটা কি? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আমি তোমার গ্রুপের কাছে একটা রিকোয়েস্ট করব যে প্রিভিয়াসলি যেই গাড়িগুলো দিয়ে যে 10,000-এর মতো গাড়ি বিগত 10 বছরে আসছে, এই গাড়িগুলো ফেল করার পেছনে যেই কারণগুলো, এই কারণগুলোকে ওনাদের চিহ্নিত করতে হবে ওনাদের টিকে থাকার জন্য। দেখুন, গাড়ি আমরা বানাই না, আমরা তৈরি করি না, স্পেয়ারসও আমরা তৈরি করি না, জ্বালানিটাও আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। ইভেন যে রাস্তাটা তৈরি করি এর কাঁচামালও অনেক আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। অর্থাৎ সমস্ত সেক্টরটাই কিন্তু নির্ভর করে আপনার হার্ড কারেন্সির উপরে, ইম্পোর্টের উপরে। রাইট। সুতরাং এগুলাকে মেনটেন করে ধরে রাখাটা হলো প্রথম দায়িত্ব যিনি ট্যাক্সি ক্যাব চালাবেন। তখন যদি 10,000 ছিল যে ট্যাক্সি ক্যাব, সেই ট্যাক্সি ক্যাবগুলো এখন কোথায়? এগুলো অনেকগুলো জাঙ্কিয়ার্ডে চলে গেছে। সেইগুলো যদি আমি ধরে নেই যে 10,000 দেওয়া হয়েছিল, অর্থাৎ সেটার চাহিদা রয়েছে, হ্যাঁ, যেগুলো জাঙ্কিয়ার্ডে গেছে, জাঙ্কিয়ার্ডে চলে গেছে, সেইখানে রিপ্লেসমেন্ট দরকার ছিল না? রিপ্লেসমেন্ট দরকার ছিল, কিন্তু ওই যে বললাম যে আপনাকে টেকনোলজি ট্রান্সফার করতে হবে। সরকার পায় না। যেমন আমি না, এটা সরকার পায়নি। না, এটা শুধু সরকার এটা রিপ্লেস করার জন্য পরপর 2-3 বার চেষ্টা করছে, তাই পত্রিকা না, বিজ্ঞাপন দিছে, কিন্তু কেউ আগ্রহী হয়ে কোনো কোম্পানি আসে না। এটা আপনার কি কারণটা মনে হয়? এটা না, এটা কারণটা একটাই, সেটা হলো যে আপনি রিপ্লেস করবেন তখন যখন আপনি দেখবেন ইউ গেট ফ্রুটস আউট অফ ইট। আপনি না হয়তো রিপ্লেস করবেন না। না। তোমার গ্রুপকে এখন যেটা করতে হবে সেটা হলো আমি যেহেতু বেসিক্যালি নিজে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আমি এই জিনিসটা পড়াশোনাতে আমি শিখেছি যে একজন সুশিক্ষিত ড্রাইভার কিন্তু একটা গাড়ির অপারেশনাল কস্ট 50% কমায় আনতে পারে। অ্যাবসলিউটলি। আমার যুক্তি হচ্ছে যে যদি ঢাকায় 1998 সালে আমরা 10,000 গাড়ি অনুমতি দিয়ে থাকি, সেই সময় এখন অধিকাংশ যদি জাঙ্কিয়ার্ডে থাকে, তাহলে যে অংশের যে গাড়িটা এখন নাই সেটার চাহিদা আছে এবং সেটা পূরণ করা রিপ্লেসমেন্টের কথা কেন সরকার ভাবছে না? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অনুমতি দেওয়া হলো তমা কনস্ট্রাকশনকে, শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে কেন দেওয়া হলো? 2টা প্রতিষ্ঠানকে। দুটা বাংলা সেনাবাহিনী করবে কেন? 2টা প্রতিষ্ঠান কেন নয় আরো বেশি? তাহলে এই যে মার্কেট মনোপলি,
সেটা থাকতো না? আপনার কি মনে হয় না যে এর ফলে আপনি একটা মার্কেট মনোপলি পাচ্ছেন? বিষয়টা এরকম না আসলে। সরকার পরপর 3বার পত্রিকা বিজ্ঞাপন দিয়েও কাউকে পায় নাই। এরপরে একবার 2টা কোম্পানিকে সরকার অনুমোদন দিয়েছিল, কিন্তু তারা গাড়ি নামাইতে পারেনি। পরবর্তীতে আবার বিজ্ঞাপন যখন দেয় তখন আমরা আবেদন করি, সেখানে নীতিমালা অনুযায়ী শুধুমাত্র আমরাই কোয়ালিফাই করি, যে কারণে একটা কোম্পানিকে তখন অনুমোদন দেওয়া হয়। আমি জানি না, আমি জানি না কতটা। এবং আমি মনে করি, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো যে খুব শীঘ্রই সরকারের উচিত আরো 4-5টা কোম্পানিকে দিয়ে দেয়া, পারমিশন দেয়া, এবং আরো 8-10 হাজার গাড়ি এখানে ডিমান্ড আছে। কিন্তু নামাতে আপনার হবে। শোনেন, ডক্টর আপনি সালেউদ্দিন, এই যে অনুমতি পাওয়া কি লাল ফিতার দৌড়াতে পার হয়ে অনুমতি পাওয়া কি খুব সহজ? না, অনুমতি সরকার দিতে চায়, আমি যতটুকু জানি সরকার অনুমতি দিতে চায়, কিন্তু যারা এগুলো চালাবে তাদের যে একটা প্রিপারেশনের দরকার, কিন্তু আপনার কি মনে হয় না যে দুটি মাত্র প্রতিষ্ঠান এই অনুমতি দেওয়া হলো, উনি 250, ওনারা 250 করবেন, আরেকজন কত করবেন, এর ফলে 250 না, যদি সেনাবাহিনী 250 করবে, মোট এই 500 দিয়ে তো আসলে আমাদের চাহিদা মিটবে না। চাহিদা মিটবে না, কেন কিন্তু আরো প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে না, আরো প্রতিষ্ঠান যদি আসতে চায়, হ্যাঁ। এই ওনাদের সাথে যে টার্মস এন্ড কন্ডিশনে আসছে, যদি আসতে চায়, আমার মনে হয় না সরকার সেখানে কোনো বাধা দেবে। কিন্তু একটা কথা, ওনাকে কিন্তু টেকনোলজি ট্রান্সফার করতে হবে। সেটা হলো কি, ভালো মেকানিক্যাল স্টাফ তৈরি করতে হবে, আপনাকে ওয়ার্কশপ তৈরি করতে হবে, আর সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হি হ্যাজ টু হ্যাভ আপনার গুড ওয়ার্কশপ এন্ড গুড পার্কিং প্লেস। জনাব ভূঁইয়া, এগুলো আমাদের না সময় থাকলে খুব কম। কিন্তু আপনার উনি কি মনে হারিয়ে হয় যাবেন। আপনি সেই যেটা যে লেসন আগে যে কারণে ব্যর্থ হয়েছে, সেখান থেকে আপনি চিন্তা করছেন কেন ব্যর্থ হয়েছে এবং আপনি সেখানে কি করবেন? যে কারণে আগের ট্যাক্সি ক্যাবগুলো ব্যর্থ হয়েছে, সেই কারণগুলো উল্লেখ করে কিন্তু আমি ইতিমধ্যে বিআরটি এর সাথে বিভিন্ন আলোচনা করেছি। বিআরটি কিন্তু বিভিন্নভাবে সরকারের সাথে আলোচনা করে চেষ্টা করতেছে সেই সমস্যাগুলো সমাধান করা, যেন এই ট্যাক্সি ক্যাবটা আবার আগের মতো কিছুদিন পরে উদাও না হয়, এটা যেন থাকতে পারে। জনাব ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সালেউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনার সাথে আমাদের আবার কথা হবে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো কাতুরগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।